নমস্কার বন্ধুরা, রোগীরা প্রায় বলে থাকেন ডাক্তারবাবু আমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সর্বশরীরেই ব্যথা, কিছু ওষুধ লিখে দিন। মনে রাখবেন, আমাদের জীবনের 9 থেকে 18 বছর বয়স মানুষের পিক বোন মাস বা হাড় ঘন হওয়ার শ্রেষ্ঠ সময়। এজন্য এ সময় ক্যালসিয়াম খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে বা এমনিতেই যে ওষুধটি খাওয়া হয় তা হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম একটি জনপ্রিয় ওষুধ। এটি ওভার দ্য কাউন্টার ড্রাগ বা যা কিনতে প্রেসক্রিপশন লাগে না, এই ওষুধগুলির মধ্যে 1 নম্বরে থাকবে। তাই অনেকেই ব্যথা বেদনা হাড় শক্ত করতে বা এমনিতেই সাপ্লিমেন্ট হিসাবে ক্যালসিয়াম গ্রহণ করেন। কিন্তু এভাবে ক্যালসিয়াম সেবন করা কি উচিত? আজ এই পর্বে আপনাদের বলবো 1. কেন আমাদের শরীরে ক্যালসিয়াম প্রয়োজন, 2. ক্যালসিয়ামের উৎস, 3. ক্যালসিয়ামের দৈনিক চাহিদা বা রেগুলার আরডিএ রেগুলার ডায়েটারি অ্যালায়েন্স, 4. কাদের দৈনিক চাহিদার বেশি ক্যালসিয়াম প্রয়োজন, এই পয়েন্টটা মনে রাখবেন, 5. যাদের খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকা সত্ত্বেও ওষুধ খেতে হবে, 6. ক্যালসিয়াম হজমে অত্যাবশ্যকীয় উপাদান কি 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 কন্ডিশন না থাকলে শরীরে ঠিক ক্যালসিয়াম হজম হবে না, 7. ক্যালসিয়াম সেবনের নিয়মাবলী, 8. কারা বেশি ক্যালসিয়াম খেতে পারবেন না। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার বলি কেন আপনারা ক্যালসিয়াম খাবেন বা কেন আপনার শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন। ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় অপরিহার্য খনিজ যা আমাদের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে এবং বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপকে চালু রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কি 1. হাড়ের স্বাস্থ্য। ক্যালসিয়ামের প্রাথমিক এবং সবচেয়ে সুপরিচিত কাজ হলো শক্তিশালী হাড় এবং দাঁত তৈরি করা, এবং এক্ষেত্রে এগুলোর কাঠিন্য বজায় রাখা এর প্রধান কাজ। ক্যালসিয়াম হাড়ের গঠনে একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান, শক্তি এবং হাড়েরকে অনমনীয়তা প্রদান করে। শৈশব এবং বয়ঃসন্ধিকালে এবং প্রাথমিক প্রাপ্তবয়স্ক মানে কৈশোরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করা হাড়ের পুষ্টির পরিপূর্ণতার শীর্ষে পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরবর্তী জীবনে অস্টিওপোরোসিস বা হাড় ঝুরঝুরে ফাঁপা হয়ে যাওয়া এবং ফ্র্যাকচারের ঝুঁকি কমাতে সাহায্য করে। 2. পেশির ফাংশন। ক্যালসিয়াম পেশির ফাংশন এবং শিথিলকরণের সঙ্গে জড়িত। যখন একটি স্নায়ু একটি পেশিকে উদ্দীপ্ত করে তখন ক্যালসিয়াম নির্গত হয়, যা পেশি তন্তুগুলিকে সংকুচিত হতে দেয়। পেশি সংকোচনের পর ক্যালসিয়াম পুনরায় আবার সঞ্চয়স্থানে পাম্প করে ফিরে যায়, ফলে পেশি শিথিল হয়। এই যে পেশির সংকোচন এবং প্রসারণ, এই ঘটনাটি করতে ক্যালসিয়াম আয়ন খুব দরকার শরীরে, এবং এই প্রক্রিয়াটি হৃৎপিণ্ড সহ শরীরের অন্যান্য সমস্ত পেশির নড়াচড়া এবং কার্যকারিতার ক্ষেত্রে অপরিহার্য। 3. স্নায়ু সংকোচন। ক্যালসিয়াম স্নায়ু সংকোচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্নায়ু কোষগুলোকে একে অপরের সাথে এবং শরীরের অন্যান্য কোষের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে দেয়। সমন্বয়, সংবেদনশীলতা, উপলব্ধি এবং পেশি নিয়ন্ত্রণের জন্য এবং সঠিক স্নায়ু ফাংশনের জন্য আমাদের ক্যালসিয়াম অপরিহার্য। 4. আপনার শরীরে কোথাও কেটে গেল, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় কিন্তু ক্যালসিয়াম অপরিহার্য। যখন রক্তনালীতে আঘাতপ্রাপ্ত হয় বা আপনার শরীরের কোথাও স্কিন কেটে যায়, তখন সেখান থেকে ক্যালসিয়াম আয়ন বের হয়, যা রক্তপাত বন্ধ করার জন্য এবং রক্ত জমাট বাঁধানোর যে প্রক্রিয়া সহ একাধিক প্রক্রিয়া ক্যালসিয়াম আয়নের দ্বারাই হয়। পর্যাপ্ত ক্যালসিয়াম ছাড়া আপনার রক্ত জমাট বাঁধা বিঘ্নিত হবে, যা অতিরিক্ত রক্তপাতের দিকে আপনার শরীরকে পরিচালিত করবে। 6. হরমোনের নিঃসরণ। ক্যালসিয়াম বিভিন্ন হরমোনের নিঃসরণের সাথে জড়িত, যার মধ্যে রয়েছে ইনসুলিন বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য এবং প্যারাথাইরয়েড হরমোন, যা রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। 6. সেলুলার সিগন্যালিং। ক্যালসিয়াম অনেক সেলুলার সিগন্যালিং প্যাথওয়েতে সেকেন্ডারি মেসেঞ্জার হিসেবে কাজ করে। এটা একটু জটিল কনসেপ্ট, মলিকুলার বায়োলজির কনসেপ্ট, তা একটু বলে রাখি, একটু শুনুন। কোষের মধ্যে সংকেত প্রেরণ করতে সাহায্য করে এই সেলুলার সিগন্যালগুলো। এই সিগন্যালিং প্রক্রিয়াগুলি কোষের বৃদ্ধি, বিস্তার, পার্থক্য সহ বিভিন্ন সেলুলার কার্যকলাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7. রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কিছু গবেষণা দেখা গেছে যে ক্যালসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ, একটু সুষম খাদ্য গ্রহণ একটি স্বাস্থ্যকর জীবনধারার সাথে আপনাকে মিলিত হতে, স্বাস্থ্যকর রক্তচাপ
রাখতে আপনাকে সাহায্য করে। এইবার বলি ক্যালসিয়ামের উৎস। আমাদের শরীর ক্যালসিয়াম প্রস্তুত করতে পারে না, এটা কিন্তু মাথায় রাখবেন। খুব এই গুরুত্বপূর্ণ খনিজটি শরীর প্রস্তুত করতে পারে না, তাহলে বাইরে থেকে ক্যালসিয়ামের যোগান দিতে হবে। ক্যালসিয়ামের সর্বোত্তম উৎস হলো খাবার। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো কি? দুধ, 1 কাপ দুধে সাধারণত 300 মিলিগ্রাম ক্যালসিয়াম আছে। দই, সবুজ শাকসবজি যেমন ব্রোকলি, কলা, মাছের নরম কাটা, সোয়াবিন, বাদাম, সজনে শাক, শিম ইত্যাদি। এইবার বলি বিভিন্ন বয়সের হিসাবে দৈনিক আপনার কতটা করে ক্যালসিয়াম লাগবে। নাম্বার 1, 9 বছরের কম বয়সীদের প্রতিদিন দৈনিক আরটিএ বা রেগুলার ডায়েটারি অ্যালায়েন্স হচ্ছে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। 2, 9 থেকে 18 বছর বয়সের মানুষের দরকার দৈনিক 1300 মিলিগ্রাম ক্যালসিয়াম। 3 নম্বর, 19 থেকে 50 বছর বয়সীদের দৈনিক 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম, সর্বোচ্চ 2000 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। 4, 50 বছরের বেশি বয়সীদের দৈনিক 1200 মিলিগ্রাম বা সর্বোচ্চ 2000 গ্রাম মতো, 2000 মিলিগ্রাম 2000 মিলিগ্রাম বা 2 গ্রাম মতো ক্যালসিয়াম দরকার। এইবার কাদের দৈনিক চাহিদার চেয়ে বেশি ক্যালসিয়াম এমনিতেই প্রয়োজন? উত্তর একটাই, মহিলাদের। কখন? ঋতুস্রাব বন্ধের আগে, মানে মেনোপজ, 40-45 বছর যখন মেনোপজ হচ্ছে তার আগে, বন্ধের আগে, এবং ঋতুস্রাব বন্ধের পরে, মেনোপজের আগে এবং পরে, গর্ভ অবস্থায় যখন প্রেগনেন্সি, দুগ্ধ দানকারী মা যখন ল্যাকটেটিং, বাচ্চাকে বেবিকে ফিট করাতে হবে, তারও কিন্তু ক্যালসিয়াম ডিমান্ড খুব হাই। এরপর বলবো কাদের খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম আছে, তাও তাদের ওষুধ খেতে হবে ক্যালসিয়াম ডিমান্ড পূরণ করার জন্য। কেন? যারা 1 নম্বর যারা শুধু শাকসবজি খাচ্ছেন বা ভেজিটেরিয়ান। 2 নম্বর, যারা দুধ বা দুগ্ধ জাতীয় খাবার খেলে হজমে সমস্যা হয়, ল্যাকটোজ ইনটলারেন্স আছে, দুধ বা ওই জাতীয় জিনিস সহ্য করতে পারে না। 3, যারা দীর্ঘদিন কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, বাতের জন্য হতে পারেন, রিউমাটয়েড আর্থারাইটিসের জন্য, এসএলইর জন্য, বিভিন্ন অটোইমিউন ডিজিজে স্টেরয়েড যদি দেওয়া হয়, স্টেরয়েড বোন ডিমিনারেলাইজেশন করে, মানে বোন থেকে ক্যালসিয়াম বের করে ফেলে, হাড়গুলো ঝুরঝুরে হয়ে যায়, তাদের জন্য। 4, যাদের বিভিন্ন হজমজনিত পেটের সমস্যা আছে। 5, যারা অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ এবং সোডিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছেন, তাদের কিন্তু ক্যালসিয়াম বাইরে থেকে খেতেই হবে। লাস্ট হচ্ছে ক্যালসিয়াম হজমে অত্যাবশ্যকীয় কি লাগে, আপনার শরীরে কি কি লাগবে। ক্যালসিয়াম হজমের জন্য ভিটামিন ডির খুব প্রয়োজন। ভিটামিন ডির অভাব হলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে, ক্যালসিয়াম খেলেও সেটা ঠিকমতো অ্যাবজর্ব হবে না। সেজন্য ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, একটু সূর্যের আলো গায়ে লাগাতে হবে। এইবার বলবো ক্যালসিয়াম সেবনের নিয়ম, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। 1, সাধারণত খাওয়ার পর খেতে হবে। 2, অধিক আঁশ জাতীয় যা খুব ফাইবার ছিবড়ে ছাবড়া খাবারের সাথে ক্যালসিয়াম খাবেন না, কারণ ওটা অ্যাবজর্পশন হবে, ওটা পায়খানা দিয়ে বেরিয়ে যাবে। 3, একবারে 300 থেকে 600 মিলিগ্রামের বেশি খাবেন না। 4, আয়রন বা জিঙ্ক সাপ্লিমেন্টারি ক্যাপসুল, ট্যাবলেট এগুলো যদি খান, তার সাথে 1 থেকে 2 ঘন্টা পর ক্যালসিয়াম খেতে হবে। 5, একবেলা যদি খেতে হয় তাহলে সকালবেলা খাওয়ার পর খান, এতে হজম ভালো হবে। 6, যদি 2 বেলা খেতে আপনাকে ডাক্তার দেয়, তাহলে সকালবেলা খাওয়ার পর আর রাতে ডিনারের পর খান, সেটা বেটার হবে। লাস্ট হচ্ছে কারা ক্যালসিয়াম বেশি খেতে পারবেন না। যাদের 1 নম্বর, যাদের প্যারাথাইরয়েড হরমোন বেশি। 2 নম্বর, যাদের শরীরে জল শূন্য ডিহাইড্রেশন আছে। 3 নম্বর, যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, ক্যালসিয়াম ট্যাবলেট কিন্তু কোষ্ঠকাঠিন্যের সৃষ্টি করে। 4, যারা কিডনিতে পাথরজনিত সমস্যায় ভুগছেন। 5, যারা কিডনিজনিত জটিল রোগে ভুগছেন, তারা কিন্তু দীর্ঘমেয়াদে ক্যালসিয়াম খেতে গেলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে তবেই খাবেন। আবার মনে রাখবেন, হাড় দাঁত গঠনের সঙ্গে সঙ্গে দেহের স্বাভাবিক কাজকর্ম সম্পাদনের জন্য ক্যালসিয়াম খুব জরুরি, কিন্তু খুব বেশি ক্যালসিয়াম সেবন এইসব কাজে অতিরিক্ত কোনো ভূমিকা রাখে না। তাই প্রতিদিন যে পরিমাণ ক্যালসিয়াম দরকার এবং শরীরের ঘাটতি আছে কিনা তা জেনে তবেই সেবন করুন। তাহলে যাই করবেন আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে। নমস্কার, এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন। আর আপনাদের কিছু যদি জানার থাকে আমাদের মেলে জানাতে পারেন, আমরা সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আরেকটি শীঘ্রই নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকুন।